বিসমিল্লাহির রহমানির রহিম। অনুপাত বিশ্লেষণের ২ নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। ১ নম্বর অঙ্কে বলা হয়েছে আরং লিমিটেডের ২০১৯ সালের নিম্নলিখিত তথ্য দেওয়া হলো। এখানে দায়ের দিকে দায় সম দেওয়া আছে এবং সম্পদ দিকে সম্পদ সম দেওয়া আছে। অন্যান্য তথ্যাবলীর মধ্যে দেওয়া আছে নিট ধারে বিক্রয় দেওয়া আছে ৪৫ লক্ষ টাকা এবং মোট সম্পদ দেওয়া আছে ৯,৬০,০০০ টাকা এবং নিট লাভ দেওয়া আছে ২,৫০,০০০ টাকা এবং প্রারম্ভিক মূল পণ্য দেওয়া আছে ৩,৬০,০০০ টাকা এবং প্রারম্ভিক দানাদার দেওয়া আছে ৩,২৫,০০০ টাকা। তো এই তথ্য থেকে আমাদের ক নম্বরে বের করতে বলছে গড় মজুদ এবং গড় দানাদারের পরিমাণ। এখানে গড় মজুদ বলতে গড় মজুদ পণ্য কে বোঝানো হয়েছে। তাহলে ক নম্বরে গড় মজুদ এর সূত্র হলো প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য। এই দুইটা যোগ করে দুইটা ভাগ করলে আমাদের কিন্তু এই গড় মজুদ পণ্যটা বের হয়ে যাবে। সবাই একটু লক্ষ্য করো, যদি কোনো অঙ্কের মধ্যে প্রাথমিক মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকে তখন কিন্তু আর দুইটা ভাগ হবে না। অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য থাকলে ওইটাই কিন্তু আমাদের গড় মজুদ ধরতে হবে, অর্থাৎ যে কোনো একটা থাকলে ওইটাই কিন্তু আমাদের গড় মজুদ ধরতে হবে, তখন কিন্তু এই দুইটা ভাগ করতে হবে না। যখনই প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য অর্থাৎ শুধুমাত্র প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য এই দুইটা দেওয়া থাকলে তখনই দুইটা যোগ করে দুইটা ভাগ করতে হবে। অন্যথায় যে কোনো একটা দেওয়া থাকলে ওটাই কিন্তু আমাদের গড় মজুদ পণ্য হবে, তখন কিন্তু দুইটা ভাগ করতে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছকের ভিতরে যেটা দেওয়া থাকবে এগুলো কিন্তু সব সমাপনী, মানে বছর শেষের সম্পদ দেওয়া আছে এখানে, আর এখানে বছর শেষের দায়গুলো দেওয়া আছে। তো এখানে আমাদের প্রারম্ভিক মূল পণ্য দেওয়া আছে, এইখানে প্রারম্ভিক মূল পণ্য দেওয়া আছে ৩,৬০,০০০ টাকা, আর সমাপনী মূল পণ্য দেওয়া আছে যে মজুদ পণ্য, এটা কিন্তু সমাপনী মূল পণ্য, অর্থাৎ মানে এই ছকের ভিতরে যা দেওয়া থাকবে সেটা কিন্তু সমাপনী। তাহলে এখানে যেহেতু সমাপনী কথা লেখা নাই তারপর আমাকে সমাপনী ধরতে হবে। সমাপনী মূল পণ্য দেওয়া আছে ৪ লক্ষ টাকা, তাহলে আমাদের ৩,৬০,০০০ টাকা এবং ৪,০০,০০০ টাকা এই দুটো যোগ করে দুইটা ভাগ করলেই আমাদের মান বের হবে ৩,৮০,০০০ টাকা। এটাই কিন্তু আমাদের গড় মজুদ পণ্যের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আছে গড় দানাদার, প্রারম্ভিক দানাদার প্লাস সমাপনী দানাদার দুইটা যোগ করে দুইটা ভাগ করতে হবে। এখানে প্রারম্ভিক দানাদার হলো ৩,২৫,০০০ টাকা আর সমাপনী দানাদার দেওয়া আছে হলো ৩,০৫,০০০ টাকা। তার মানে এখানে ৩,২৫,০০০ টাকার সাথে ৩,০৫,০০০ টাকা যোগ করে দুইটা ভাগ করলেই কিন্তু আমাদের এই গড় দানাদারের পরিমাণটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই ক নম্বরটা বুঝতে পারছো। খ নম্বর বলছে চলতি অনুপাত, মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত। তাহলে আমরা জানি চলতি অনুপাতের সূত্র হলো উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়, যেটা আমরা ১ নম্বর ক্লাসে শিখেছিলাম। তোমরা যারা সরাসরি ২ নম্বর ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই ১ নম্বর ক্লাসটা দেখে নিবে, কারণ ১ নম্বর ক্লাসে আমি সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এখানে চলতি সম্পদের পরিমাণ হলো উপর ১০,২৫,০০০ আর চলতি দায়ের পরিমাণ হলো ৩,৭৫,০০০। এখানে আমাদের চলতি সম্পদ এখানে আমি বের করছি গণনা কার্যের মধ্যে, যেখানে তোমরা অঙ্কের আগে পিছিয়ে বের করে যে কোনো জায়গায় বের করলেই হবে, সমস্যা নাই। এখানে চলতি সম্পদ বলতে কি কি আছে দেখো তো, এখানে নগদ তহবিল, বিবিধ দানাদার, মজুদ পণ্য এবং প্রাপ্য বিল, অর্থাৎ এই চারটা কিন্তু আমাদের চলতি সম্পদের পরিমাণ, ঠিক আছে। তাহলে এই চারটা যোগ করলে আমাদের মান আসবে ১০,২৫,০০০ টাকা। তারপর আমাদের দেখবো চলতি দায়ের পরিমাণ, বিবিধ দানা পাওনাদার, প্রদীয় বিল, বকেয়া খরচ এবং ব্যাংক জমা জড়িত, এগুলো কিন্তু আমাদের এই চারটা কিন্তু আমাদের চলতি দায়ের পরিমাণ। তাহলে এই চারটা আমাদের চলতি দায় যোগ করলে আমাদের মান আসবে ৩,৭৫,০০০ টাকা। তার মানে ১০,২৫,০০০ টাকাকে ৩,৭৫,০০০ ভাগ করলেই আমাদের কিন্তু ভাগ করলে আমার এই মানটা আসবে, তার সাথে ইস্টুতে 1 হবে। এই 1 কিন্তু সবসময় হবে, অর্থাৎ প্রতি ১ টাকার দায়ের জন্য ২ টাকা ৭৩ পয়সা আমাদের কি আছে, সম্পদের আছে। আশা করি তোমরা এই খ নম্বর এটা বুঝতে পারছো। তারপর বলছে আমাদের মোট লাভ অনুপাত। মোট লাভের অনুসূত্র হলো উপরে মোট লাভ নিচে নিট বিক্রয় ইন্টু ১০০। এখানে মোট লাভের পরিমাণ কিন্তু আমাদের সরাসরি দেওয়া আছে, যে মোট লাভ দেওয়া আছে ৩,৬০,০০০ টাকা। তাহলে নিট বিক্রি, তাকে নিট বিক্রিতে ভাগ করতে হবে। এখানে নিট বিক্রি দেওয়া আছে ৪৫ লক্ষ টাকা, অর্থাৎ মোট লাভ দেওয়া আছে ৯,৬০,০০০ এবং নিট বিক্রি দেওয়া আছে ৪৫ লক্ষ টাকা। তার মানে ভাগ করে গুণ ১০০ করলে আমাদের মান আসবে ২১.৩৩%। এটা কিন্তু আমাদের মোট লাভ অনুপাত। ঠিক একইভাবে আমাদের নিট লাভ অনুপাত বের করবো, সেম সূত্র, মোট লাভের সূত্র এবং নিট লাভের সূত্র কিন্তু সেম, শুধুমাত্র এখানেই আমাদের উপরে চেঞ্জ করতে হবে। মোট লাভ বলে এখানে মোট লাভ লিখবো, আর নিট লাভ বলে এখানে নিট লাভ লিখবো। নিট লাভকে নিট বিক্রিতে ভাগ করে ১০০ গুণ করলে কিন্তু আমাদের নিট লাভ অনুপাতটা বের হয়ে যাবে। এখানে নিট লাভের পরিমাণ দেওয়া আছে ২,৫০,০০০ টাকা, ঠিক আছে। তার মানগুলো সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। আশা করি তোমরা এই খ নম্বরটা সম্পূর্ণ বুঝতে পারছো। গ নম্বর বলছে যে অগ্নি পরীক্ষা অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত এবং দানাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। এখানে অগ্নি পরীক্ষা অনুপাত বলতে আমাদের ত্বরণ অনুপাত বোঝানো হয়েছে, অর্থাৎ তড়িৎ অনুপাত। আমরা সূত্র হলো উপর তরল সম্পদ চলতি দায়,
তরল সম্পদ বের করার নিয়ম হলো চলতি দায় থেকে সমাপনী মূল পণ্য এবং অগ্রিম খরচগুলো বাতিত হবে। এখানে চলতি সম্পদ কত ছিল দেখো তো, 10,25,000 টাকা। এই যে 10,25,000 টাকা। আর সমাপনী মূল পণ্য ছিল 4 লাখ টাকা। আর অগ্রিম খরচ কিন্তু দেওয়া ছিল না, যেখানে দেখো এখানে কিন্তু কোনো অগ্রিম খরচ দেওয়া নাই, এই জন্য অগ্রিম খরচ বাদ যায় নাই। যদি থাকতো যেমন অগ্রিম বেতন, অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া বাদ দিতে হইতো। অগ্রিম যে কোনো খরচ থাকলে সেটা বাদ দিতে হবে। তার মানে আমাদের চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম খরচগুলো বাদ দিলেই আমাদের কিন্তু এই তরল সম্পদের পরিমাণটা বের হয়ে যাবে 6,25,000 টাকা। এটা আমাদের মান বের করে দিবে এখানে। তারপর আমরা আসি মান বসে ক্যালকুলেশন করে দিলেই আমাদের কিন্তু এই অগ্নি পরীক্ষা অনুপাতটা বের হয়ে যাবে। তারপর আমরা কার্যকরী মূলধন অনুপাত, তাহলে উপরে কার্যকরী মূলধন, নিচে কিন্তু চলতি দায়। কার্যকরী মূলধন বের করার সূত্র হলো চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। এখানে কার্যকরী মূলধন আমরা বের করছি, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলেই কিন্তু আমাদের কার্যকরী মূলধন বের হয়ে যাবে। এই কার্যকরী মূলধনের আরেক নাম কিন্তু চলতি মূলধন। চলতি মূলধন যে কথা আর কার্যকরী মূলধন কিন্তু একই জিনিস, পরীক্ষার মধ্যে কিন্তু এই দুইটার যে কোনো এক নামে থাকতে পারে। তাহলে এখানে চলতি সম্পদ ছিল আমাদের 10,25,000 টাকা, আর চলতি দায় ছিল 3,75,000 টাকা। এখন 10,25,000 টাকা থেকে এই 3,75,000 টাকা বাদ দিলেই আমাদের কিন্তু এই কার্যকরী মূলধনের পরিমাণটা বের হয়ে যাবে 6,50,000 টাকা। তারপরে বিক্রিত পণ্য ব্যয় বের করতে হবে, নিট বিক্রি থেকে মোট লাভ বের করলেই কিন্তু আমাদের এই বিক্রিত পণ্য ব্যয়টা বের হয়ে যাবে, যেগুলো আমার পরবর্তী সূত্রের মধ্যে লাগবে। এখানে আমাদের কার্যকরী মূলধন এবং চলতি দায় মানটা বসে ক্যালকুলেশন করে দিলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। তারপর মজুদ আবেদন অনুপাত সূত্র হলো উপরে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে গড় মজুদ। আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু এখানে বের করছিলাম, বের করার নিয়ম হলো নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ। আমি আবার বলতেছি, নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। আর গড় মজুদ আমরা ক নম্বরে বের করছিলাম, সেটা এখানে এখন মান বসে দাও, মান বসে দিলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। দেনাদার আবেদন অনুপাত, উপরে নিট ধারে বিক্রয়, নিচে কি গড় দেনাদার প্লাস গড় প্রাপ্য বিল। এখানে গড় দেনাদার কিন্তু আমরা এখানে বের করছিলাম এক নম্বরে, ক নম্বরে, এই যে গড় দেনাদার পরিমাণ 3,15,000 টাকা। আর গড় প্রাপ্য বিলটা আমরা বের করবো এখানে প্রারম্ভিক প্রাপ্য বিল এবং সমাপনী প্রাপ্য বিল দুইটা যোগ করে দুইটা ভাগ করব। এখানে এই সমাপনী প্রাপ্য বিল দেওয়া আছে 1 লাখ টাকা, কিন্তু প্রারম্ভিক কিন্তু প্রাপ্য বিল দেওয়া নাই। তার মানে যেহেতু একটা দেওয়া আছে, সমাপনী প্রাপ্য বিল দেওয়া আছে, এটাই কিন্তু আমাদের গড় প্রাপ্য বিল ধরতে হবে। অর্থাৎ প্রারম্ভিক এবং সমাপনী এই দুইটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে ওইটাই কি আমরা গড় প্রাপ্য বিল ধরবো, তখন কিন্তু দুইটা ভাগ করতে হবে না। আর যেহেতু এখানে একটা দেওয়া আছে, সুতরাং এই একটা গড় প্রাপ্য বিল ধরতে হবে 1 লাখ টাকা। তাহলে মান বসে দাও, নির্ধারিত বিক্রয় পরিমাণ দেওয়া আছে 45 লক্ষ টাকা, আর গড় দেনাদার পরিমাণ দেওয়া আছে 3,15,000, আর গড় প্রাপ্য বিলের পরিমাণ দেওয়া আছে 1 লাখ টাকা। সুতরাং ভাগ করে ক্যালকুলেশন দিলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে মালিক লিমিটেডের 2018 সালে নিম্নলিখিত তথ্য দেওয়া হলো। এখানে স্থায়ী সম্পত্তি দেওয়া আছে, মজুত পণ্য দেওয়া আছে, দেনাদার দেওয়া আছে, ব্যাংক জমা দেওয়া আছে, শেয়ার মূলধন দেওয়া আছে, আর সাধারণ সঞ্চিতি দেওয়া আছে। তারপর আমাদের 15% ঋণ প্রদান মানে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া আছে এবং চলতি দায় পরিমাণ দেওয়া আছে। ক নম্বর অবস্থাতে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি কার্যকরী মূলধন বের করার সূত্র হলো চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ। ক নম্বরে বলছে যে কার্যকরী মূলধন বের করো, তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কিন্তু আমাদের কার্যকরী মূলধনটা বের হয়ে যাবে 10 লাখ টাকা। চলতি সম্পদ ছিল 14 লাখ টাকা, এই যে চলতি সম্পদ, এই তিনটা জন চলতি সম্পদ, ঠিক আছে। অর্থাৎ এই যে মজুত পণ্য, দেনাদার এবং ব্যাংক জমা, এই তিনটা কিন্তু আমাদের চলতি সম্পদ। এই তিনটা যোগ করলে আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ বের হয়ে যাবে, এখানে রেখে দিয়েছি দেখো 14 লাখ টাকা। আর এই চলতি দায় পরিমাণ কিন্তু সরাসরি দেওয়া আছে 4 লাখ টাকা। তার মানে আমাদের চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কিন্তু আমাদের এই কার্যকরী মূলধনটা বের হয়ে যাবে। খ নম্বর বলছে যে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। আর বিনিয়োজিত মূলধনের পরিমাণ সূত্র হলো মোট সম্পদ থেকে বহার সম্পদ বাদ। অর্থাৎ মোট সম্পদ থেকে সর্বপ্রথম আমাদের বহার সম্পদ বাদ দিতে হবে, সেখান থেকে চলতিতে বাদ দিতে হবে। এখানে মোট সম্পদ বলতে স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ। এখানে স্থায়ী সম্পদ ছিল 14 লাখ, আর চলতি সম্পদ ছিল 14 লাখ, তার মানে মোট 28 লাখ টাকা মোট সম্পদ, ঠিক আছে। তাহলে মোট সম্পদের পরিমাণ হলো 28 লক্ষ টাকা দেওয়া আছে। তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত সবটি যোগ করলে কিন্তু সম্পদ আমাদের স্থায়ী সম্পত্তি সহ চলতি সম্পদ যা আছে সবগুলোর যোগ হলো আমাদের 28 লক্ষ টাকা। এটা কিন্তু আমাদের মোট সম্পদ। সেখান থেকে বহার সম্পদ বাদ দিতে হবে, বহার সম্পদ কিন্তু এখানে দেওয়া নাই। আর বহার সম্পদগুলো কি কি সেটা আমরা 1 নম্বর ক্লাস আলোচনা করেছি, তোমরা অবশ্যই 1 নম্বর ক্লাসটা ভালোভাবে দেখে নিবে, না দেখলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে। 28 লক্ষ টাকা থেকে 4 লাখ বাদ দেই, তাহলে আমাদের কিন্তু 24 লক্ষ টাকা বের হয়ে যাবে। এটা কিন্তু আমাদের বিনিয়োজিত মূলধনের পরিমাণ। আশা করি তোমরা এই খ নম্বরটা বুঝতে পারছো। তারপর বলছে দায় মালিকানা অনুপাত, এটা শুধু হলো উপরে বইয়ের দায় দিচ্ছে মালিকানা তহবিল। তাহলে বইয়ের দায় বলতে এখানে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় দুটো যোগ করলে কিন্তু আমাদের বইয়ের দায় বেড়ে যাবে। চলতি দায় ছিল আমাদের
4,00,000 আর দীর্ঘমেয়াদী দায় হলো 4,00,000। এই যে 15% ঋণ পদের কিন্তু দীর্ঘমেয়াদী দায়, তার মানে দুইটা যোগ করলে আমাদের আসবে হলো 8,00,000 টাকা। এই 8,00,000 টাকা কিন্তু আমাদের বহির্দায়। এই 8,00,000 টাকাকে আমাদের কি করতে হবে, মালিকানা তহবিল দিয়ে ভাগ করতে হবে। আর মালিকানা তহবিল বের করার নিয়ম হলো যে মোট সম্পদ থেকে মোট বহির্দায় এবং বড় সম্পদ বাদ। তাহলে মোট সম্পদ 28 লাখ টাকা ছিল, আর বহির্দায় ছিল 8,00,000 টাকা, আর বড় সম্পদ ছিল নাই, মানে জিরো। তার মানে 28 লাখ টাকা থেকে 8,00,000 টাকা বাদ দেওয়ার পর আমার থাকে 20 লাখ টাকা। এটা কিন্তু মালিকানা তহবিল। এই যে বই দেখে বের করছি, মানে এই গণনা কার্যের মধ্যে কিন্তু আমরা সব বের করে দেখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এখন আমাদের মান বসে সূত্র বসে দিলেই অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে যে দায় মালিকানার সূত্র হলো উপর বইয়ের নিচে মালিকানা তহবিল, মানে 8,00,000 টাকাকে 20 লাখ দিয়ে ভাগ করলে আমাদের এই মানটা বের হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের দায় মালিকানা অনুপাতের উত্তর। গ নাম্বার বলছে যে চলতি অনুপাত এবং তড়িৎ দায় অনুপাত নির্ণয় করো। তাহলে চলতি অনুপাতের সূত্র হলো উপর চলতি সম্পদ নিচে চলতি দায়। আমরা চলতি সম্পদ বের করেছিলাম 14 লাখ, আর চলতি দায় সরাসরি দেওয়া আছে 4 লাখ, ভাগ করলে আমাদের এই মানটা বের হবে। এটাই কিন্তু আমাদের চলতি অনুপাতের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আমরা তড়িৎ দায় অনুপাত বের করবো। উপরে তরল সম্পদ নিচে চলতি দায়। তরল সম্পদ বের করার নিয়ম হলো চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ গুলো বাদ দিতে হবে। তাহলে এখানে আমাদের চলতি সম্পদ ছিল হলো 4,00,000 টাকা। এই যে চলতি সম্পদ, চলতি সম্পদ ছিল আমাদের 14 লক্ষ টাকা। সেখান থেকে আমাদের এই মজুদ পণ্যটা বাদ দিব। এই দেখেন, দেখা চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিলেই আমাদের কিন্তু এই তরল সম্পদটা বের হয়ে যাবে 10 লাখ টাকা। কারণ এর সমাপনী মজুদ পণ্য ছিল 4 লাখ টাকা দেওয়া ছিল। এখন মান বসে দিলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই সহজ। শুধু সূত্রগুলো নিজ দায়িত্বে ভালোভাবে মুখস্থ রাখতে পারলেই এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। যে যত বেশি সূত্রগুলো মুখস্থ রাখতে পারবে তার জন্য এই অধ্যায়টা খুবই সহজ হবে। ঠিক আছে, এগুলো সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আশা করি তোমরা এই 2 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে আলিম লিমিটেড এর 2017 সালে নিম্নলিখিত তথ্য দেওয়া হলো। এখানে মোট বিক্রি দেওয়া আছে 8 লাখ টাকা, যার 75% নগদে বিক্রি করছে। তার মানে 75% যদি নগদে বিক্রি করে, বাকি যে 25% এটা কিন্তু ধারে বা বাকিতে বিক্রি করছে। আবার নিট ক্রয় দেওয়া আছে 20% নগদে, তার মানে বাকি 80% হলো বাকিতে। ইসের সম্মত পরিমাণ দেওয়া আছে, চলতি সম্মত পরিমাণ দেওয়া আছে, চলতি দায়ের পরিমাণ দেওয়া আছে, মোট লাভ এবং কর পূর্ব নিট লাভের পরিমাণ দেওয়া আছে। ক নাম্বার বলছে যে ধারে বিক্রয় এবং ধারে ক্রয় পরিমাণ নির্ণয় করো। ধারে বিক্রয় হবে এই 8 লাখ টাকার 25%, মানে 75% নগদে, বাকি যে 25% থাকে সেটা কিন্তু ধারে। তাহলে 25% করলে আমাদের কিন্তু ধারে বিক্রয় পরিমাণটা বের হয়ে যাবে 2 লাখ টাকা। তারপরে নিট ক্রয় পরিমাণ, যার মধ্যে 20% কি নগদে বিক্রি করছে, তার মানে বাকি 80% ধারে বিক্রয় করা হয়েছে। তাহলে ধারে ক্রয় পরিমাণ হবে এই 5 লাখ টাকার 80% করলে আমাদের কিন্তু ধারে ক্রয় পরিমাণটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই ক নাম্বারটা বুঝতে পারছো। তারপর আমরা খ নাম্বার বলছে যে চলতি অনুপাত, মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত বের করো। সেম আগের মতোই চলতি অনুপাতের সূত্র হলো উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়। তাহলে এখানে চলতি সম্পদের পরিমাণ দেওয়া আছে হলো 2 লাখ টাকা। এই যে 2 লাখ টাকা চলতি সম্পদের পরিমাণ দেওয়া আছে 2 লক্ষ টাকা, আর চলতি দায়ের পরিমাণ দেওয়া ছিল 75,000 টাকা। তারপর মান বসে দিয়ে যদি ক্যালকুলেশন করে দিলেই আমাদের কোনো অঙ্ক হয়ে যাবে। তারপর মোট লাভ অনুপাত, এখানে মোট লাভ দেওয়া আছে 1,70,000 টাকা। যে মোট লাভ দেওয়া আছে 1,70,000 টাকা। আর নিট বিক্রয় বলতে এখানে মোট বিক্রয়কে বোঝানো হয়েছে, অর্থাৎ ধারে এবং নগদ সব মিলে 8 লাখ টাকা। তার মানে এখানে মোট লাভকে নিট বিক্রয় দ্বারা অর্থাৎ 8 লাখ দ্বারা ভাগ করে গুণ 100 করলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। এটা কিন্তু আমাদের মোট লাভ অনুপাত। আবার নিট লাভ অনুপাত একই, নিট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে গুণ 100 করলে কিন্তু আমাদের এই নিট লাভের অনুপাতের পরিমাণটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাতটা বুঝতে পারছো। আবার গ নাম্বার বলছে চলতি মূলধন অনুপাত এবং বিরোচিত মূলধন আয় অনুপাত নির্ণয় করো। আমরা জানি চলতি মূলধন অনুপাত আর কার্যকরী মূলধন অনুপাত একই কথা। এখানে আমাদের চলতি মূলধন সূত্র হলো উপরে চলতি মূলধন নিচে কি চলতি দায়। এখানে কার্যকরী মূলধন লেখা থাকলে আমরা উপরে কার্যকরী মূলধন লিখবো, আর চলতি মূলধন লেখা থাকলে উপরে চলতি মূলধন লিখবো। চলতি মূলধন বের করার সূত্র হলো চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ। তাহলে এখানে চলতি সম্পদ কত ছিল 2 লাখ টাকা, আর চলতি দায় ছিল 75,000 টাকা। তার মানে 2 লাখ টাকা থেকে এই 75,000 বাদ দিলে আমাদের যে মানটা বের হবে 1,25,000 টাকা। এটাই কিন্তু আমাদের চলতি দায় পরিমাণ, মানে চলতি মূলধনের পরিমাণ। যে 1,25,000 টাকা তার চলতি দায় ভাগ দিলেই আমাদের এই মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখানে কিন্তু বিয়োগটা দেখে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমরা আসি বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের সূত্র হলো উপরে হলো নিট লাভ, মানে কর পূর্ব নিট লাভ, নিচে বিনিয়োজিত মূলধন। আর নিট লাভ অঙ্কে দেওয়া আছে সরাসরি 2,25,000 টাকা, এই যে নিট লাভ। আর তাকে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করে গুণ 100 করলে আমাদের কিন্তু এই মানটা বের হয়ে যাবে। অর্থাৎ অর্থাৎ যে সমস্ত সূত্রের সাথে এই 100 গুণ থাকবে সেগুলো কিন্তু পার্সেন্টে বের করতে হবে।
আর এখানে বিনিয়োজিত মূলধনের সূত্র হলো, বের করার সূত্র হলো মোট সম্পদ থেকে ভর সম্পদ বাদ দিয়ে চলতি দায় বাদ দিতে হবে। তাহলে মোট সম্পদ ছিল 16 লাখ টাকা। তারপরে যেখানে মোট সম্পদ ছিল 16 লাখ টাকা, যে এক সম্পদ, এক সম্পদ, দুই সম্পদ, এটা 16 লাখ টাকা। স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ দুইটা যোগ করে আমাদের মোট সম্পদ বের হয়ে যাবে 16 লাখ টাকা। এই 16 লাখ টাকা থেকে ভর সম্পদ এবং চলতি দায় বাদ দিলেই আমাদের কিন্তু এই বিনিয়োজিত মূলধনের পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে মান আসবে আমাদের উপরে 15,25,000 টাকা। তার মানে নিট লাভের টাকাকে এই 15,25,000 টাকাতে ভাগ করলেই, গুণ 100 করলেই আমাদের কিন্তু এই বিনিয়োজিত মূলধন আয় অনুপাতটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই 3 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে ইতি লিমিটেডের 2019 সালের নিম্নলিখিত তথ্য দেওয়া হলো। এখানে দায় সমূহ দেওয়া আছে আর এখানে সম্পদ সমূহ দেওয়া আছে। তাহলে মোট দায় দেওয়া আছে 14 লাখ টাকা এবং মোট সম্পদ দেওয়া আছে 14 লাখ টাকা। এখানে অন্যান্য তথ্যাবলী মধ্যে দেওয়া আছে নিট বিক্রয় 25 লাখ টাকা এবং কর বাদ নিট লাভ দেওয়া আছে 2,25,000 টাকা। ক নম্বর বলছে যে সর্বমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা দুইটি অনুপাত লেখো। এখানে সর্বমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা দুইটি অনুপাত কথা বলছে। আমরা জানি সর্বমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত আছে তিনটা। এটা হলো চলতি অনুপাত, এটা তড়িৎ অনুপাত, এটা হলো কার্যকরী মূলধন অনুপাত। এই তিনটার মধ্যে যে কোনো দুইটা লিখলেই হবে, তবে সবচেয়ে ভালো হয় চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত, এই দুটো সূত্র লিখলে। তাহলে আমাদের চলতি অনুপাতের সূত্র হলো উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। চলতি সম্পদের মান আমরা বের করবো এখান থেকে। চলতি সম্পদগুলো কি কি দেখো তো একটু। এই যে মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল এবং নগদ তহবিল। তার মানে এই চারটা কিন্তু আমাদের চলতি সম্পদ। এই চারটা যোগ করলে কিন্তু আমাদের চলতি সম্পদের পরিমাণটা বের হয়ে যাবে। এই যে এখানে দেখে দিচ্ছি, দেখো এই চারটা যোগ করলে আমাদের মান আসবে 6,40,000 টাকা। এটা কিন্তু আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ। তারপর আমরা দেখবো চলতি দায়ের পরিমাণ কত দেওয়া আছে। চলতি দায় দেওয়া আছে হলো ব্যাংক জমাতিরিক্ত এবং প্রদেয় হিসাব, এই দুইটা। তারপরে 2 লাখ আর হলো 1 লাখ, 3 লাখ টাকা, এই যে 3 লাখ টাকা। তারপর আমরা তরল সম্পদ বের করবো। তরল সম্পদ বের করার সূত্র হলো চলতি সম্পদ থেকে সমমূল্য পণ্য এবং কি অগ্রিম খরচ বাদ। তাহলে এখানে আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ হলো 6,40,000 টাকা। তাহলে এই 6,40,000 টাকা থেকে সমপরিমাণ উৎপন্ন এবং অগ্রিম খরচ বাদ দিব। আর সমপরিমাণ উৎপন্নের মান ছিল, এই যে সমপরিমাণ উৎপন্ন ছিল 3 লাখ টাকা। আর এখানে কিন্তু কোনো অগ্রিম খরচ নাই, এই জন্য অগ্রিম খরচ বাদ যাবে না, মানে জিরো। ঠিক আছে, তার মানে 6,40,000 টাকা থেকে এই 3 লক্ষ টাকা বাদ দিলে যে মানটা বের হবে সেটা কিন্তু আমাদের তরল সম্পদের পরিমাণ, অর্থাৎ 3,40,000 টাকা। তারপর আমরা বের করবো মালিকানা তহবিল। মালিকানা তহবিল বের করার সূত্র হলো মোট সম্পদ থেকে অলিক সম্পদ বাদ দিব, সেখান থেকে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় বাদ দিব। ঠিক আছে, তাহলে মোট সম্পদ হলো 14 লাখ টাকা। এই যে মোট সম্পদ 14 লাখ টাকা, সেখান থেকে অলিক সম্পদ মানে ভর সম্পদ, অলিক সম্পদ যে কথা আর ভর সম্পদ কিন্তু একই কথা। এখানে কিন্তু অলিক বা ভর সম্পদ নাই, এখানে বাদ দেওয়া হয় নাই। সেখান থেকে চলতি দায় বাদ দিব। চলতি দায় কত ছিল, 3 লাখ টাকা ছিল। আর দীর্ঘমেয়াদী দায় ছিল কত দেখো তো, এই দীর্ঘমেয়াদী দায় একমাত্র ঋণপত্র কিন্তু দীর্ঘমেয়াদী দায় 1 লাখ টাকা, এটা আমরা বাদ দিব। তারপর 3 লাখ টাকা এবং 1 লাখ টাকা বাদ দিলে আমাদের মোট বের হবে 10 লাখ টাকা। এটা কিন্তু আমাদের মালিকানা তহবিল। ঠিক আছে, তারপরে সাধারণ শেয়ার মালিকানা তহবিল সূত্র হলো মালিকানা তহবিল থেকে, অর্থাৎ এই মালিকানা তহবিল মানে 10 লাখ টাকা থেকে অগ্রাধিকার শেয়ার মূলধন বাদ দিতে হবে। এই যে অগ্রাধিকার শেয়ার মূলধন ছিল 1 লাখ টাকা ছিল, এই যে অগ্রাধিকার শেয়ার মূলধন, এটা বাদ দিলে কিন্তু আমাদের এই সাধারণ শেয়ার মালিকানা তহবিল বের হবে। এটা হলো শুধু মালিকানা তহবিল আর এটা হলো সাধারণ শেয়ার মালিকানা তহবিল। ঠিক আছে, এখানে সাধারণ শেয়ার মালিকানা তহবিল যখন বের করবো তখন মালিকানা তহবিল থেকে শুধু অগ্রাধিকার শেয়ার মূলধন বাদ দিলে আমাদের কিন্তু এই সাধারণ শেয়ার মালিকানা তহবিলটা বের হয়ে যাবে। তারপর দেখবো আমরা স্থির খরচ তহবিল বের করার নিয়ম। এটা বের করা হলো অগ্রাধিকার শেয়ার মূলধন এবং ঋণপত্র, এই দুটো যোগ করবা। এই যে অগ্রাধিকার শেয়ার মূলধন এবং ঋণপত্র, এখানে অগ্রাধিকার শেয়ার মূলধন ছিল কত, 1 লাখ টাকা, আর ঋণপত্র ছিল 1 লাখ টাকা, তার মানে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকাই দুটো যোগ করে দিলে আমাদের কিন্তু স্থির খরচ তহবিল বের হয়ে যাবে। আর বইয়ের দায় বের করতে হলো চলতি দায়ের সাথে ঋণপত্র যোগ করবা। এখানে চলতি সম্পদ আমরা আগে বের করছি 3 লাখ টাকা, আর বইয়ের দায় ছিল মানে কি, যে তোমার ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়টা 1 লাখ টাকা। এটাই কিন্তু আমাদের ঋণপত্র, যোগ করে দিলে আমাদের কিন্তু বইয়ের দায় বের হয়ে যাবে। আমার বিনিয়োজিত মূলধনের সূত্র হলো মোট সম্পদ থেকে অলিক সম্পদ বা বড় সম্পদ বাদ দিবা, সেখানে চলতি দায় বাদ দিবা। তাহলে মোট সম্পদ ছিল 14 লাখ আর অলিক সম্পদ ছিল না, এই জন্য এখানে শূন্য ধরা হয়েছে। আর চলতি দায় ছিল হলো আমাদের 3 লাখ টাকা, বাদ দিলে যোগ বিয়োগ করলে আমাদের কিন্তু 11 লাখ টাকা বের হয়ে যাবে। এটা কিন্তু আমাদের মোট বিনিয়োজিত মূলধনের পরিমাণ। আশা করি তোমরা এই ওয়ার্কিং গুলো বুঝতে পারছো। এই মানগুলো এখন সূত্রের মধ্যে বসে ক্যালকুলেশন দিলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। মানে যে যে সূত্রগুলো মুখস্থ করছো সেই সূত্রগুলো মুখস্থ করে এই মানগুলো বসে ক্যালকুলেশন দিলেই কিন্তু আমাদের অঙ্ক উত্তর শেষ। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। ঠিক আছে, সব মানগুলো এখানে দেওয়া আছে, এই যে এই গণনা কার্যের মধ্যে সব মান দেওয়া আছে। এখন শুধু ক খ গ ঘ এর মধ্যে যে সূত্রগুলো দেওয়া আছে এই সূত্রগুলো লিখে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন দিলে অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এই 4 নম্বরটা আমরা বুঝতে পারছো। এবং 3 নম্বর ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।